সাত কলেজ নিয়ে চলছে নতুন বিশ্ববিদ্যালয় গঠনের কাজ। ফ্যাকাল্টি নয়, ক্যাম্পাস ভিত্তিক স্কুলিং চালুর চিন্তা। কলেজের একজন প্রিন্সিপাল যিনি সবচেয়ে উপযুক্ত এই সাত কলেজের মধ্যে তাকে বেছে নেব। খুঁড়িয়ে চলছে অর্থ ঋণ আদালত। ৩ বিচারকের কাছে ৭০,০০০ মামলার স্তূপ। আইন পরিবর্তনের তাগিদ। একজন জাজ সাহেবের পক্ষে কিভাবে ১৫,০০০ মামলা এটা সামল দেওয়া সম্ভব? নজরদারির অভাবে মহাসড়কে বেড়েছে ডাকাতি দুর্ঘটনা। যদিও টহল কার্যক্রম দ্বিগুণের দাবি হাইওয়ে পুলিশের। এবং চ্যাম্পিয়ন্স ট্রফির হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত পাকিস্তান। বিজ্ঞাপনী বাজারে ম্যাচের বাড়তি কদর। স্বাগত এখন বাণিজ্যে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমি সুমাইরাত্রি। রাজধানীর 7টি সরকারি 7টি কলেজের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় গঠনের পথে আগাচ্ছে সরকার। ইতিমধ্যে এই বিশ্ববিদ্যালয়ের নামে আহ্বান করা হয়েছে। সূত্র বলছে সেই বিশ্ববিদ্যালয়ে স্কুলিং পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম হতে পারে। বিশ্ববিদ্যালয় গঠনের আগ পর্যন্ত শিক্ষা কার্যক্রম চালাবে ক্রান্তিকালীন প্রশাসন, যার পরিচালক হবেন একটি কলেজের অধ্যক্ষ। ফরহাদ বিন নুরের প্রতিবেদন। দাবির মুখে রাজধানীর সরকারি 7টি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থেকে বাতিল করে স্বতন্ত্র একটি বিশ্ববিদ্যালয় গঠনের কথা বলা হয়। কিন্তু সে বিশ্ববিদ্যালয়ের কাঠামো কেমন হবে, কাজই বা কতটুকু এগুলো? ইতোমধ্যে 7 কলেজের সমন্বয়ে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপনের লক্ষ্যে শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের কাছে নাম আহ্বান করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। সূত্র বলছে, তিতুমিরকে আলাদা করে নয়, 7টি কলেজের সমন্বয়ে হবে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়। ফ্যাকাল্টি পদ্ধতি নয়, স্কুল পদ্ধতির কথা ভাবা হচ্ছে, যা বিশ্বের বিভিন্ন দেশে রয়েছে। কলেজগুলো থাকবে আগের নামেই বহাল, যেমন বিশ্ববিদ্যালয়ের ঢাকা কলেজ ক্যাম্পাস, ইডেন ক্যাম্পাস কিংবা তিতুমির ক্যাম্পাস নামে পরিচিতি পাবে। একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় গঠন করা যেহেতু দীর্ঘ সময়ের ব্যাপার, তাই তার আগ পর্যন্ত 7 কলেজের শিক্ষা কার্যক্রম ক্রান্তিকালীন প্রশাসন এর মাধ্যমে পরিচালিত হবে, যার মাধ্যম হবে ঢাকা বিশ্ববিদ্যালয় আর নজরদারি সংস্থা ইউজিসি। পরিচালক হবেন কোনো একটি কলেজের অধ্যক্ষ। ট্রানজিশনাল অ্যারেঞ্জমেন্ট বলা যেতে পারে। সেখানে একজন মাননীয় সদস্য সার্বিক তত্ত্বাবধানে থাকবেন। কলেজের একজন প্রিন্সিপাল যিনি সবচেয়ে উপযুক্ত এই 7 কলেজের মধ্যে তাকে বেছে নেব। হঠাৎ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে একেবারেই নাই, সব সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে, এটা তো সম্ভব না। এটা সম্ভব না। তা ভর্তি প্রক্রিয়ার জন্য ভর্তি যে শাখা, তারা আমাদের সাথে কানেক্টেড থাকবে। নতুন করে আর কোনো হেনস্থা নয়, নতুন বিশ্ববিদ্যালয় হোক ভোগান্তিহীন এবং গবেষণা পড়াশোনার পরিপূর্ণ সক্ষমতার, এমনটাই চান কলেজের শিক্ষক শিক্ষার্থীরা। 7 কলেজকে একটা কমন জায়গায় রেখে বিশেষ করে সিস্টেম ডেভেলপ করে, যেটা যেখান থেকে আবেদন করুক অনলাইনে, তার ওই জায়গায় বসেই সে সার্ভিসটা পেয়ে যাবে। সেন্ট্রালি যেখানেই করা হোক সেখানে যেন প্রতিবার আসতে না হয়। সামষ্টিক মুক্তির জন্য সবচেয়ে যাতে এটি হয় চূড়ান্ত সমাধান, এবং এরপরে যাতে আর কোনো শিক্ষার্থী পড়তে সে রাস্তায় নামতে না হয়, ঠিক ওই মুক্তিটি আমরা চাই। পড়াশোনার মান নিয়ে যে কথা, সেই মান থাকবে এখানে উচ্চ পর্যায়ে। একটা স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় যেগুলো প্রয়োজন সেগুলো আমাদের নতুন বিশ্ববিদ্যালয় হোক, আমরা এটা চাই। তবে বর্তমানে এসব কলেজে যে 1200 শিক্ষা ক্যাডার কর্মরত, তারা একাদশ দ্বাদশে পাঠদান করাবেন। ইডেন কলেজ এবং সরকারি তিতুমির কলেজে আবার উচ্চ মাধ্যমিক চালুর কথা ভাবা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের জন্য হতে পারে আলাদা শিক্ষক নিয়োগ। তবে কর্মরত শিক্ষকদের যারা বিশ্ববিদ্যালয়ে পড়ানোর বিভিন্ন মানদণ্ডে যোগ্য, তারা চাইলে পড়াবেন নতুন বিশ্ববিদ্যালয়ে। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। মাত্র 3 বিচারকের কাছে প্রায় ৭০,০০০ মামলা। এভাবেই চলছে ঢাকার অর্থ ঋণ আদালত। ঋণ খেলাপিদের কাছ থেকে টাকা আদায়ে দ্রুত মামলা নিষ্পত্তিতে অর্থ ঋণ আদালতের আইন ও কাঠামোগত পরিবর্তনে গুরুত্ব দিয়েছেন আইনজীবী ও ব্যাংক কর্মকর্তারা। বিস্তারিত জানাচ্ছেন জাহিদ হাসান। আদালতের কার্যসময় সকাল 11টার দিকে ঢাকা অর্থঋণ আদালত 3-এর এজলাস কক্ষে আইনজীবীদের অপেক্ষা বিচারকের জন্য। বারান্দায় দাঁড়িয়ে আইনজীবীদের মধ্যে চলছে আলাপচারিতা।
তবে কিছু সময় পর আইনজীবীরা জানালেন আদালত বসবে না। ঢাকার 4টি অর্থঋণ আদালতে 3 জন বিচারক থাকায় এভাবেই ভোগান্তিতে পড়ছেন আইনজীবী ও ব্যাংক কর্মকর্তারা। দেশের প্রায় 100 আর্থিক প্রতিষ্ঠানের ঋণ সংক্রান্ত মামলার বিচার কাজ চলে ঢাকা অর্থঋণ আদালতে। কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্য মতে দেশের 60টি ব্যাংকের ঋণ সংক্রান্ত মামলার সংখ্যা 2,07,593টি, যার বিপরীতে ব্যাংকগুলোর প্রায় 2,36,489 কোটি টাকা আটকে আছে। দেশে খেলাফি ঋণ বেড়ে দাঁড়িয়েছে 2,84,977 কোটি টাকা। 2009 সালে আওয়ামী লীগ সরকারের শুরুতে খেলাপি ঋণ ছিল মাত্র 22,481 কোটি টাকা। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর চলমান 470 কোটি মার্কিন ডলার ঋণ কর্মসূচিতে শর্ত দেওয়া হয়েছে ঋণ খেলাপি 10% নামিয়ে আনার। খেলাপি ঋণ আছে এগুলো আরো। ঢাকার অর্থঋণ আদালতে ওয়ান ব্যাংক ও ন্যাশনাল ব্যাংকের আইন কর্মকর্তারা মামলার কাজে আদালতে আসছেন। এই দুই ব্যাংকের প্রায় 2,000 কোটি টাকার বেশি ঋণ সংক্রান্ত মামলা বিচারাধীন। যদি আমরা কেস না করতাম তারা টাকা দেওয়ার জন্য উৎসাহী হতো না। যেহেতু তাদের প্রপার্টি কিছু মর্গেজ থাকে সেগুলো বিক্রি করার ব্যবস্থা করা হয় এবং তাদেরকে অ্যাটাচমেন্ট করা হয়, অন্যান্য প্রপার্টি যাতে থাকে সেগুলোও অ্যাটাচমেন্টের ব্যবস্থা আনা হয়। যখন বিভিন্ন মেকানিজমে ঋণ আদায়ের চেষ্টা করি তখন আমরা যখন ব্যর্থ হই তখন একই স্টেজে মামলা করি। ইভেন বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন অনুযায়ী আমরা মামলা করতে হয়। 100 কোটির উপরে প্রতি বছর আদালতের মাধ্যমে এবং মামলাধীন অ্যাকাউন্ট থেকে আমরা রিকভারি করতে সক্ষম হই। অর্থঋণ আদালতের আইনজীবীরা বলছেন ঋণ সংক্রান্ত মামলার জট বাড়ছে, এতে করে মুখ থুবড়ে পড়বে ব্যাংকিং খাত। বিদ্যমান আইনের সংস্কারের কথা বলছেন তারা। এত মামলার সংখ্যা, হিউজ মামলার সংখ্যা। এখন আপনি যত শুধুমাত্র ঢাকাতেই 4টে কোর্টে 2 ধরনের মামলা হয়ে থাকে। প্রাথমিক যেটা হচ্ছে ঋণ মামলা, পরবর্তীতে জারি। স্বাভাবিকভাবে চিন্তা করেন একজন জাজ সাহেবের পক্ষে কীভাবে 15,000 মামলা এটা সামল দেওয়া সম্ভব। যে সমন জারি হওয়ার 40 কার্য দিবসের মধ্যে আপনার লিখিত জবাব দাখিল করতে হবে। শুধুমাত্র এই একটা সেকশন যদি আপনার কারেকশন করে তাহলে অর্থঋণ মামলার আপনার নিষ্পত্তি খুব দ্রুত করা সম্ভব। হাইকোর্টে মাত্র 2টি বেঞ্চ রয়েছে অর্থঋণ মামলার বিচার কাজের জন্য। রিট করে বছরের পর বছর ঝুলিয়ে রাখা হয় মামলা। খেলাপিরা এই সুযোগ নিয়ে ঋণ পরিশোধ করছেন না। আইনের কিছুটা দুর্বলতা রয়ে গেছে। অনেক ক্ষেত্রে দেখা যায় একটি প্রাইভেট ব্যাংক দেখা গেছে যে যারা দুর্বৃত্তায়নটা করে, অর্থনৈতিক দুর্বৃত্তায়ন, তারা নিজেরা এতটাই শক্তিশালী, ব্যাংক তাদেরকে প্রপোজাল দিচ্ছে যে আপনি পুনর্তফসিলে আবেদন করেন বা এত টাকা দেন, এত টাকা দিলে আমরা পুনর্তফসিল আপনাকে করে দিব। এখন আমরা কি করি? আমরা তো আইনের আলোকে চলতে হয়। 6 মাসে ফেস করতে গিয়ে আমার যে অভিজ্ঞতাটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ছোট ছোট যারা ঋণ তারা হচ্ছে ব্যাংকের জালে আটকা থাকে, কিন্তু বড় বড় ঋণে ওনারা এমনভাবে ঋণগুলো একসময় দিয়েছেন যে একদম রাষ্ট্রীয় ক্ষমতার একদম অপব্যবহার করেই বলা যায়। আইন অনুযায়ী 90 দিনের মধ্যে মামলা নিষ্পত্তির কথা থাকলেও বছরের পর বছর ধরে ঝুলে আছে অর্থঋণ আদালতে ঋণখেলাপিদের মামলা। দেশের অর্থনীতি সচল করার জন্য এই ঋণখেলাপির মামলা দ্রুত নিষ্পত্তি করার কোনো বিকল্প নেই। তাই আইনজীবীরা বলছেন এই বিদ্যমান ঋণখেলাপির আইন সংশোধন করা প্রয়োজন। একই সঙ্গে দরকার অর্থঋণ আদালতের সংখ্যাও বাড়ানো। তাহলেই দেশের অর্থনীতি সচল করার ক্ষেত্রে অর্থঋণ আদালত আরও জোরালোভাবে কাজ করতে পারবে। জাহিদ হাসান, এখন, ঢাকা। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ এবং অন্যান্য বাহিনীর সমন্বয়ে ঢাকায় র্যাবের 5টি এবং সারা দেশে 10টি টিম সক্রিয় রয়েছে বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক AKM শহীদুর রহমান। রাজধানীর মাতোয়াইলে রাত 12:30টার দিকে র্যাবের চেকপোস্ট পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন কোনো ছিনতাইকারী যেন সহজে জামিন না পায় সেজন্য সরকার পক্ষের আইনজীবীদের সঠিক বিচার কাজ পরিচালনার অনুরোধ জানান তিনি। এ সময় নিজের হাতে আইন না তুলে নেয়ার আহ্বান জানান র্যাব মহাপরিচালক। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আসন্ন রমজান উপলক্ষে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে র্যাবের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। আমরা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন আমাদের ঢাকায় 5টি এবং ঢাকার বাইরে 10টি ব্যাটালিয়ন সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আপনার পুলিশ, ডিএমপির যারা আছে তাদের সাথে সমন্বয় রেখে আমরা কাজ করছি এই অপরাধগুলি নিবৃত্ত করার জন্য। ইতিপূর্বে প্রায় বেশ কয়েকশো ছিনতাইকারী গ্রেপ্তার হয়েছে, বাট এরা আবার অনেকে বেল নিয়ে বের হয়ে আসছে। তো আমরা বেল নিয়ে বের হয়ে এসে আবার তারা সেই ছিনতাই কাজের সঙ্গে জড়িত হচ্ছে। তো আমরা এই ক্ষেত্রে যারা সরকার পক্ষের আইনজীবী আছেন তাদেরকে অনুরোধ করব যে তারা যেন বিজ্ঞ আদালতে এই ছিনতাইকারীর তাদের কার্যকলাপের যে ভয়াবহতা
এরা জনজীবনে কি পরিমাণ অশান্তি তৈরি করে এই বিষয়গুলো যদি তুলে ধরেন। নিয়মিত নজরদারি ও সতর্কতামূলক ব্যবস্থা জোরদার না করায় মহাসড়কে হরহামেশা ঘটছে দুর্ঘটনা ও ডাকাতি। এতে যানবাহনের চালক ও যাত্রীরা মুঠোফোন, নগদ টাকা হারানো সহ নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ডাকাতি সহ মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি পরিবহন সংশ্লিষ্টদের। তবে হাইওয়ে পুলিশ বলছে, দিনের তুলনায় রাতে দ্বিগুণ করা হয়েছে টহল টিমের কার্যক্রম। টাঙ্গাইল থেকে কাউসার আহমেদের তথ্য ছবিতে বিস্তারিত। গত সোমবার রাত 11টায় ঢাকার গাবতলী থেকে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেয় ইউনিক রোড রয়্যালসের একটি বাস। রাত 12:30টার দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর এলাকায় বাসটি পৌঁছালে ডাকাত দলের কবলে পড়ে। লুট করা হয় যাত্রীদের টাকা, মোবাইল সহ মূল্যবান মালামাল। এমনকি বাসে থাকা নারীর শ্লীলতাহানির অভিযোগও ওঠে। বাসের যাত্রীদের অভিযোগ, প্রশাসনের কঠোর নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা না থাকায় মহাসড়ক অনিরাপদ হয়ে উঠেছে। তাই মহাসড়কের ডাকাতি ও শ্লীলতাহানির মতো ঘটনা ঘটছে। ছুরি চাকু দিয়ে এগুলা দেখিয়ে আমাদেরকে ভয় দেখিয়ে জনগণের কাছ থেকে অ্যাভেলেবেল জনগণের কাছ থেকে এগুলো টাকা পয়সা নিয়ে যাচ্ছে। মনে করেন যে চাকু দিয়ে সব নিয়ে গেছে, কি করব আমি একা, মানে 5-7 জন। পুলিশ গার্ড যদি স্ট্যান্ড থেকে ওই স্ট্যান্ড পাহারা থাকে, সেক্ষেত্রে হয়তো ডাকাতি একটু নির্মল বন্ধ হতে পারে। প্রশাসন যদি ঠিকভাবে যদি করে দেয় তাহলে ডাকাতি হয়তো কমই হবে। এত নিখুঁতভাবে কিভাবে তারা ডাকাতি করে, এটা একটা সঠিক তদন্তের দরকার। পুলিশের পাশাপাশি যাত্রীদেরও সচেতন হওয়ার প্রয়োজন আছে। তারপরে গাড়ির স্টাফ যারা, তাদেরও সচেতন হতে হবে। পরিবহন সংশ্লিষ্টদের দাবি, প্রশাসনের দায়িত্ব অবহেলায় মহাসড়কগুলোতে ডাকাতি বাড়ছে। পরিস্থিতি মোকাবেলায় পুলিশি টহল বাড়ানোর দাবি তাদের। আমরা ড্রাইভার, হেল্পার, কন্ট্রাক্টর যারা রোডে থাকি, আমরা সমস্ত কিন্তু ডাকাতের সেদিন বলেতেছি, অমুক হইতেছি, তুমুক হইতেছি, অথচ আমাদের পেটে ঠিক মতো ভাত যাচ্ছে না। দোষায় পরে কার? মোটর গাড়ির ড্রাইভার, অ্যাসিস্ট্যান্ট, হেল্পার, দরেদের, এদের হাত আছে। আসলেও মূলত এগুলো আমাদের কোনো হাত নেই। আমরা তো গাড়িতে থাকি মাত্র 3 জন লোক। 3 জন লোক আর এই অস্ত্রধারীদের সামনে কিছু করা সম্ভব না আমাদের। মহাসড়কে ডাকাতি বন্ধ করতে গেলে প্রশাসনের নিখুঁত ভূমিকা পালন করতে হবে। পরিবহন শ্রমিক নেতারা বলছেন, মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থান ও যানবাহনগুলোতে সিসি ক্যামেরার স্থাপন এবং ড্রাইভার হেল্পারদের বেতন বাড়ানো হলে সড়ক নিরাপদ হবে। সিসি ক্যামেরা থাকলে যেমন যাত্রীর নিরাপত্তা, তেমন ড্রাইভারের নিরাপত্তা, তেমন গাড়ির নিরাপত্তা। এত কোটি টাকার গাড়ি, এত লক্ষ টাকার গাড়ি মাত্র 10-15 হাজার টাকা খরচ করলে আমরা সকলেই নিরাপত্তায় থাকতে পারি। আমাদের ড্রাইভার, কন্ট্রাক্টরের মান্থলি করে একটা বেতন সিস্টেম করে দেয়, আমরা জানি কোনো অপরাধের সঙ্গে জড়িত না হয়। আমার সংসার যদি অভাবমুক্ত হয়, আমি নিজে অভাবমুক্ত থাকবো, তাইলে আমি ব্যাগ ঝামেলার থেকে মুক্ত থাকবো। প্রত্যেকটা জায়গাতে পয়েন্টে পয়েন্টে এই চেক করা হইতো। হ্যাঁ, তাদেরকে ভিডিওতে ছবি, প্রত্যেকটা যাত্রীর ছবি নেওয়া হতো। সেগুলো এখন মনে হয় স্থবির হয়ে পড়েছে। অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে দিনের বেলায় 2টি ও রাতে পুলিশের 4টি টহল টিম দায়িত্ব পালন করে। মহাসড়কে চুরি ডাকাতির ঘটনায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুমতি ছাড়া ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি হাইওয়ে পুলিশের কর্মকর্তা। এটা হচ্ছে আমাদের এসপি স্যারের মাধ্যমে এসপি স্যারের সাথে কথা বলতে পারেন, অথবা আমাদের মিডিয়া এসপি স্যার আছে, স্যারের সাথে কথা বলতে পারেন। স্যাররা তো মিডিয়া উইংটা তো আছেই শুধুমাত্র আপনাদের ব্রিফ দেওয়ার জন্য। আমাদের তো স্টেট নিষেধ করা আছে, যেভাবে দিতে না করা দেওয়া আছে। জেলা পুলিশ সুপার জানান, সম্প্রতি বাসের ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনার তদন্ত চলছে। ইতোমধ্যেই 3 আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ইতোমধ্যে এই মহাসড়ক বাস ডাকাতির 3 জন সক্রিয় সদস্য মুহিত, সবুজ এবং শরীফুজ্জামানকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এই ঘটনায় তারা প্রাথমিকভাবে স্বীকার করেছে এবং এই ঘটনার সাথে আরও কয়েকজন তাদের সাথে ছিল। আমরা সেই বিষয়গুলো নিয়ে তদন্ত করছি এবং আশা করছি খুব শিগগিরই এই ঘটনার পুরো রহস্য উদ্ঘাটন করতে আমরা সক্ষম হব। বাস ডাকাতির ঘটনায় গ্রেপ্তারকৃত আসামিদের শনিবার দুপুরে আদালতে পাঠালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নওরিন মাহবুব মুহিদকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়াও সবুজ ও শরীফ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে তাদের কারাগারে পাঠানো হয়। এখন টাঙ্গাইল। আরএফএল ওয়াটার পাম্পের অটোথার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না, শতভাগ মসৃণ, ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান।
চট্টগ্রামে খোলা আকাশের নিচে পড়ে আছে শত কোটি টাকার রেলের নিলামযোগ্য যন্ত্রাংশ। বছরের পর বছর পড়ে থাকা এসব মূল্যবান মালামাল সুরক্ষার কেউ নেই, আর এই সুযোগে চলছে চুরি, লুটপাট। অথচ নিয়ম মাফিক নিলাম হলে সরকার প্রতি বছর শত কোটি টাকা রাজস্ব পেতে পারত। কাজী মাহফুজের প্রতিবেদন। ষোলশহর স্টেশন এলাকায় বছরের পর বছর খোলা আকাশের নিচে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে কোটি টাকার পুরনো বগি, রেলবিট ও স্লিপার। বেশিরভাগই নষ্ট হয়ে গেছে। একই চিত্র মাদারবাড়ি এসআরভি স্টেশনেও, যেখানে এক যুগেরও বেশি সময় ধরে পড়ে আছে শত শত রেলের চাকা, ওয়াগনসহ নানা সরঞ্জাম। জেলার পাহাড়তলির বিভিন্ন ডিপো, সিজিপিওআই এলাকাসহ বিভিন্ন রেল স্টেশন ও গোডাউনে অরক্ষিত অবস্থায় আছে মূল্যবান এসব সরঞ্জাম। শুধু চট্টগ্রাম নয়, এ অবস্থা সারা দেশের। রেল পুলিশের ভাষ্য, এত বিশাল পরিমাণ মালামাল পাহারা দেওয়ার মতো জনবল বা সক্ষমতা তাদের নেই। এদিকে স্থানীয়দের অভিযোগ, রেলের অবহেলায় সুযোগ বুঝে চুরি হচ্ছে মালামাল, পাশাপাশি নষ্ট হচ্ছে যন্ত্রাংশ। 3 জন ডিউটি করতেছে, 1 জন করে, এটা আসলে পর্যাপ্ত নয়। এখানে অনেক সময় আপনার দুষ্কৃতিকারীরা ভিতরে অবস্থান নেই, আমরা ভিতরে দৌড়ান দিলে তারা মালামাল নিয়ে ওয়ালটপকে বাইরে চলে যায়। রেলের রাজস্ব আয়ের অন্যতম একটি খাত হচ্ছে এসব স্ক্র্যাপ মালামাল বিক্রি, যেখানে বছরে শত কোটি টাকার উপরে রাজস্ব আয় করতে পারে রেলওয়ে। অথচ চুরির কারণে আর অবহেলায় বিপুল পরিমাণ এই রাজস্ব হারাচ্ছে সরকার। প্রতি বছর নিলামের নামমাত্র মূল্যে গড়ে 20 থেকে 25 কোটি টাকার যন্ত্রাংশ বিক্রি করছে রেলওয়ে পূর্বাঞ্চল। গত 5 বছরে বিক্রি হয়েছে শত কোটি টাকার মালামাল। চলতি বছর স্ক্র্যাপ মালামাল বিক্রি থেকে 25 কোটি টাকা আয়ের লক্ষ্যমাত্রা ধরা হলেও 7 মাসে অর্জন মাত্র 3 কোটি টাকা। এক্ষেত্রে যথাযথ সমন্বয় না থাকাকে দায়ী করছেন কর্মকর্তারা। সরঞ্জাম বিভাগের কাজটা আসলে অ্যাডভাইস নোট পাওয়ার পর থেকে শুরু হয়। আমাকে অ্যাডভাইস নোট করা হবে না ততক্ষণ পর্যন্ত আসলে আমাদের এই বিষয়ে জানা থাকে না। অ্যাডভাইস নোট হওয়ার পর থেকে আমরা ডিসপোজালটা করি। অ্যাডভাইস নোট হয়েছে কিন্তু আমরা ডিসপোজাল করতে পারিনি, এরকম কোনো কিছু পেন্ডিং নেই। তবে রেল স্টেশনের কাছাকাছি এসব মালামাল থাকলেও কি পরিমাণ মালামাল আছে আর এসব সংরক্ষণই বা হবে কিভাবে তা জানেন না স্টেশন মাস্টাররা। স্লিপার অদল বদল করে, চেঞ্জ করে, পরিবর্তন করার পরে যেগুলো আপনার ব্যবহার অনুপযোগী থাকে ওগুলো নিয়ে আসে, যেগুলো লাগানোর দরকার এগুলো এখান থেকে নতুন করে সংযোজন করে আনে আর কি। তো আনার পরে এরা আমাদেরকে কোনো কিছু অবহিত করে না। 3 জন দিয়ে আপনি একটা ইয়ার্ড 11টা লাইন কখনো রক্ষা করা সম্ভব না। আর আমার সেফটি ফেন্সিং, তারপরে বলেন বিভিন্ন চোর, এই যে আশেপাশে যে বস্তিগুলো আছে, আমরা অনেকবার পদক্ষেপ নিয়েছি উচ্ছেদ করার জন্য। আজ উচ্ছেদ করি, কালকে আবার হয়ে যায়। রেলের এসব স্ক্র্যাপ মালামাল নিলামে বিক্রির সময় সিন্ডিকেটের কারসাজি ও একটি নির্দিষ্ট চক্রের হাতে নিয়ন্ত্রিত হয় বলেও অভিযোগ আছে। কাজী মাহফুজ, এখন চট্টগ্রাম। আর মাত্র 1 সপ্তাহ পর শুরু হবে পবিত্র মাহে রমজান। ভোগ্যপণ্যের বৃহত্তম পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে বেড়েছে পণ্য আমদানি। গেল সপ্তাহের তুলনায় বেড়েছে বেচা কেনাও, তবে জমেনি কেনা বেচা। এদিকে সিলেটের বাজারে এখনও সংকট কাটেনি সয়াবিন তেলের। এছাড়াও সপ্তাহ ব্যবধানে কিছুটা বেড়েছে পেঁয়াজ, ছোলা, চিরামুড়ি সহ বেশ কয়েকটি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। বিস্তারিত জানাতে চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন কাজী মাহফুজ এবং সিলেটে আছেন সন্দীপন শুভ। প্রথমে চলে যেতে চাই মাহফুজের কাছে। মাহফুজ, খাতুনগঞ্জে পণ্যের দাম কেমন এবং ক্রেতারা দাম নিয়ে কি বলছেন? দেশের ভোগ্যপণ্যের বৃহত্তম পাইকারি বাজার হচ্ছে চট্টগ্রামের এই খাতুনগঞ্জ। আমরা দেখি যে অন্যান্য বছর যে পরিমাণ এই বাজারে রমজানকে কেন্দ্র করে ভোগ্যপণ্য আমদানি হয়, এবছর কিন্তু তার চেয়ে বেশি আমদানি হয়েছে, অর্থাৎ চাহিদার চেয়ে কিছু কিছু পণ্য বেশি আমদানি করেছেন এখানকার আমদানিকারকরা। সেক্ষেত্রে মূলত অন্য সময়ে বড় বড় গ্রুপগুলো আমদানি করতে পারতো, এলসি করতে পারতো। এবার কিন্তু ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ীরা কিন্তু আমদানি করতে পেরেছে, ফলে বাজারে তার ইতিবাচক প্রভাবটি পড়েছে। আমরা দেখতে পাচ্ছি যে রমজানের অন্যতম
ভোগ্যপণ্য চাহিদার শীর্ষে থাকা পণ্য হচ্ছে ছোলা। এবার ছোলার চাহিদা যে পরিমাণ রয়েছে তার চেয়ে বেশি ছোলা আমদানি করেছে ব্যবসায়ীরা, ফলে আমরা দেখতে পাচ্ছি প্রতিদিনই ছোলার দাম 50 পয়সা কিংবা 1 টাকা করে কমতে শুরু করেছে খাতুনগঞ্জের বাজারে। আজকের কথায় যদি বলি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ 105 টাকা পাইকারিতে বিক্রি হচ্ছে ছোলা, আর সর্বনিম্ন কিন্তু 93 থেকে 94 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া চাহিদার শীর্ষে থাকা আরও একটি পণ্য হচ্ছে রমজানে, সেটি হলো খেজুর। খেজুরের চাহিদা অনুযায়ী কিন্তু সরবরাহ বাজারে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ধরনের খেজুর, এর মধ্যে আম্বর খেজুর রয়েছে, আজোয়া রয়েছে, এরপরে রয়েছে আমরা ফরিদা সহ বিভিন্ন নামের খেজুর কিন্তু বাজারে এসেছে। এবং দামের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে সর্বনিম্ন 130 থেকে শুরু করে এই বাজারে 1000 টাকা পর্যন্ত খেজুর মিলছে। এবং ব্যবসায়ীরা বলছেন যে অন্য বছরের চাইতে এবার খেজুরের দাম 30 থেকে 35% কমেছে। মূলত সরবরাহ বেশি হওয়ার কারণে দাম কমেছে বলছেন এখানকার ব্যবসায়ীরা। এছাড়া আমরা এখানে দেখতে পাচ্ছি যে অন্যান্য যে পণ্যগুলো আছে, যে বিশেষ করে ডাল জাতীয় পণ্য, মটর আজকের বাজারে বিক্রি হচ্ছে কেজি প্রতি 56 থেকে 57 টাকা। মসুর ডাল বিক্রি হচ্ছে কেজি প্রতি, বড় দানার মসুর ডাল বিক্রি হচ্ছে 97 থেকে 98 টাকা। ছোট দানার যেটি দেশি মসুর ডাল সেটি বিক্রি হচ্ছে 116 থেকে 120 টাকা পর্যন্ত। অন্যান্য ডাল জাতীয় পণ্যের দামও কিন্তু কমতে শুরু করেছে। মূলত সরবরাহ বাড়ার কারণে ব্যবসায়ীরা বলছেন যে এই রমজানের অতি প্রয়োজনীয় যে ভোগ্য পণ্যগুলো আছে সেগুলোর দাম কমতে শুরু করেছে এবং বেচা বিক্রিও বাড়তে শুরু করেছে। গত এক সপ্তাহের কথা যদি বলি সেক্ষেত্রে অন্য সময়ের চাইতে দ্বিগুণ বেচা বিক্রি হয়েছে বলছেন এখানকার ব্যবসায়ীরা। তবে অন্য সময়ের চাইতে এবার খাতুনগঞ্জের বাজারে প্রত্যাশিত বেচা যেটি সেটি কিন্তু এখনও হয়ে ওঠেনি। সেই ক্ষেত্রে বলছেন যে গ্রামীণ পর্যায়ে অর্থাৎ উপজেলা পর্যায়ে এখন আমদানিকারকের সংখ্যাটা বেড়েছে। অনেকে সরাসরি বন্দর থেকে পণ্য উপজেলা পর্যায়ে নিয়ে যাচ্ছে, যার কারণে খাতুনগঞ্জের বাজারে খানিকটা ভাটা পড়েছে এমনটি বলছেন এখানকার ব্যবসায়ীরা। তবে তারা আশা করছেন যে রমজান শুরু হতে আরও এক সপ্তাহ বাকি আছে, এর মধ্যে বেচা বিক্রি বাড়বে এবং তারা প্রত্যাশিত বেচা বিক্রিটি করতে পারবেন। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে রমজানের ভোগ্য পণ্যের বেচা বিক্রির সবশেষ রাত্রি। এবার যেতে চাই সিলেটের শুভর কাছে। শুভ, তেলের সংকট কবে কাটবে তার কোনো আভাস মিলেছে কিনা এবং এ নিয়ে ব্যবসায়ীরা কি বলছেন? রাত্রি, দেখুন এই মুহূর্তে আমরা রয়েছি নগরীর অত্যন্ত গুরুত্বপূর্ণ আম্বরখানার যে মার্কেট সেই বাজারে আমরা রয়েছি এবং আর মাত্র এক সপ্তাহ বাকি আছে পবিত্র মাহে রমজানের। সেই রমজান মাসের ইফতার এবং সেহরির যে বাজার সেই বাজারটি করার জন্য কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পেয়েছি যে এখন থেকে মানুষের তোড়জোড় বেড়েছে। তবে ওই যে সংকটের কথাটি আপনি বলছিলেন যে সয়াবিন তেলের যে সংকট, সেই সংকট কিন্তু এখনও বিদ্যমান রয়েছে এবং এটি বলা চলে তীব্র থেকে তীব্রতর হয়েছে। এবং কোনো জায়গায় আমরা তো গত মাসও যেটা দেখেছিলাম যে অনেকগুলো দোকানে যাওয়ার পরও কিন্তু সেটি পাওয়া যাচ্ছে না এবং এই ভোজ্য তেলের অভাবে কিন্তু মানুষজন আসলে অন্যান্য তেল দিয়ে তাদের কাজগুলো সারছেন। তবে এই যে রমজান মাসে অত্যন্ত প্রয়োজনীয় হচ্ছে সেই সয়াবিন তেল 200 টাকা পর্যন্ত খুচরা বাজারে বিক্রি হলেও তার পর্যাপ্ত সরবরাহ না থাকা সেটি পাওয়া যাচ্ছে না। যেমন এই যে এখন আমরা যেখানে রয়েছি সেই দোকানটিতে কিন্তু 1 লিটার তেলও কিন্তু পাওয়া যাচ্ছে না এবং অন্যান্য মানুষজন ক্রেতারা সাধারণত সয়াবিন তেল না থাকায় তারা অন্যান্য তেল যেমন পাম অয়েলের প্রতি ঝুঁকছেন বা সরিষার তেল নিচ্ছেন, এইভাবে তারা কিন্তু চলছেন। এর পাশাপাশি যদি আমি আরেকটু জানিয়ে রাখি, যেটি বলছিলেন যে আভাস সরবরাহ বাড়ার কোনো আভাস রয়েছে কিনা, এরকম কোনোই আভাস পাওয়া যাচ্ছে না এবং এখানকার খুচরা ব্যবসায়ীরা বলছেন যে কোনো কোম্পানির কাছে আসলে মানুষজন জিম্মি হয়ে পড়েছেন, এমনটি তারা অভিযোগের সুরে বলছেন। এবং তারা বলছেন যে 5 লিটার তেলের সাথে 2 কেজি চিনি গুঁড়া চাল বা 10 লিটার তেলের সাথে 4 কেজি চাল বা অন্যান্য গুঁড়ো দুধ পণ্য এরকম নিত্য প্রয়োজনীয় পণ্য নিতে হচ্ছে, যেটা আসলে তাদের উপর বাড়তি চাপ হচ্ছে। এবং আরেকটি বিষয় যদি আমি জানিয়ে রাখি চালের বাজার নিয়ে, চালের বাজার কিন্তু এখনও স্থিতিশীল হয়নি, বরং গত সপ্তাহ ব্যবধানে কিন্তু 28 যে চালটি এবং চিনি গুঁড়া চাল সহ আরও কয়েকটি চাল কিন্তু 50 থেকে 100 টাকা বেড়েছে। এবং আরও যদি আমি অন্যান্য পণ্যের কথা আপনাকে বলতে চাই, সেগুলো কিন্তু যেমন আমরা সহকর্মীর কাছ থেকে শুনছিলাম চট্টগ্রামের কথা, চট্টগ্রামে ছোলার দাম কিছুটা কমলেও এখানে কিন্তু এখনও এর প্রভাব পড়েনি, এখানে কিন্তু ছোলার দামও বাড়তি। বলা যায় বেশ কয়েকটি পণ্যের দামই কিন্তু বাড়তির দিকে। তবে
সাধারণ ক্রেতা সহ খুচরা ব্যবসায়ীরা বলছেন যদি সরকার একটু পদক্ষেপ নেন এবং যদি বাজার মনিটরিংয়ে আসে তবে হয়তোবা রমজানের আগে দাম একটু কমতে পারে। রাত্রি, এই ছিল আমার কাছে বাজার পরিস্থিতির সর্বশেষ। চট্টগ্রাম এবং সিলেট থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা, জানাচ্ছিলেন বাজার পরিস্থিতির খবর। মানিকগঞ্জের সিংগাইরে বাড়ছে গাজরের আবাদ। এখানকার বেশিরভাগ গ্রামই এখন গাজর গ্রাম হিসেবে পরিচিত। দেশের চাহিদার প্রায় 40% গাজর উৎপাদন হচ্ছে এই অঞ্চলে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 65 কোটি টাকা। আসাদ জামানের প্রতিবেদন। বিস্তীর্ণ মাঠ জুড়ে সবুজের সমারোহ। মানিকগঞ্জের সিংগাইরে জয়মন্টপে জমি থেকে গাজর তুলতে ব্যস্ত চাষিরা। দেড় যুগেরও বেশি সময় ধরে গাজর চাষের সাথে যুক্ত জেলার জয়মন্টপ, আজিমপুর, চর আজিমপুর, কিটিংচর সহ কয়েকটি গ্রামের প্রায় 10,000 কৃষক। তবে সময় মতো পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় এবার কিছুটা কমেছে গাজরের ফলন। এতে কাঙ্ক্ষিত দাম পাওয়া নিয়ে শঙ্কায় চাষিরা। এবছর গাজরের একটু ফলন কম হয়েছে, আপনার আবহাওয়া মানে বৃষ্টি হয় না, আবহাওয়া অন্যগুলো না থাকা। এক বিঘায় প্রায় আপনার 200 মন যদি ভালো হইতো, কিন্তু এখন সেটা কমে 115-20 মন এরকম। এই বছর আপনার বিঘায় 50 মন করে নাই, এদিকে আমরা লস খেয়ে গেছি। গেছেবার পাখিতে 20,000-25,000 লাভ হয়েছে, আর এবার পাখিতে 20,000-25,000 লস। এদিকে গাজর পরিষ্কারে এবার বিশেষ মেশিনের ব্যবহার বাড়লেও সংরক্ষণে নেই উন্নত মানের হিমাগার। এ অবস্থায় উপজেলায় একটি হিমাগার স্থাপনের দাবি চাষি ও ব্যবসায়ীদের। আগে লাত্তিয়ে দুইতো, এবার আনছি প্রথম 20 মিনিট 30 মিনিট লাগে, তাই ধোয়া ভালো হয়। ভালো মানের যদি কোনো কোলেস্টার থাকতো আমাকে মানিকগঞ্জের ভিতরে তাইলে আমরা 2 মাস ছুঁয়ে আমরা একটু উন্নত মানের বিক্রি করে পারতাম। অল্প সময়ে ফসল উঠায় গাজর চাষে লাভ বেশি, সে কারণে আগ্রহী হচ্ছেন চাষিরা। এবছর উপজেলায় প্রায় 42,000 টন গাজর উৎপাদন হবে বলে জানান কৃষি কর্মকর্তা। তো এবছর যে আমাদের গাজরটা হয়েছে, আমরা যে হিসাব করেছি 15 টাকা দরে যদি আমরা হিসাব করি তাহলে প্রায় 65 কোটি টাকার মতো গাজর সিংগাইরের থেকে বিক্রি হবে। চলতি মৌসুমে উপজেলায় 960 হেক্টর জমিতে গাজরের আবাদ হয়েছে, যা গত বছরের তুলনায় 10 হেক্টর বেশি। সরকারের সহযোগিতা পেলে এই অঞ্চলের গাজর বিদেশে রপ্তানি করা সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। আসাদ জামান, এখন মানিকগঞ্জ। 80-র দশকে ঝালকাঠির বিভিন্ন সড়কে নির্মিত বেইলি ব্রিজগুলোতে ঝুঁকি নিয়েই প্রতিদিন চলাচল করছে শত শত যানবাহন। নিরাপত্তাহীনতায় ভুগছেন যাত্রীরা। এলাকাবাসী দ্রুত স্থায়ী সমাধানের দাবি জানালেও এখন পর্যন্ত নেওয়া হয়নি কোনো উদ্যোগ। আল আমিন তালুকদারের প্রতিবেদন। যানবাহন চললেই হচ্ছে বিকট শব্দ। কাছ থেকে দেখলে চোখে পড়ে ছোট ছোট লোহার পাতগুলো জোড়াতালি দিয়ে কোনো মতে দাঁড়িয়ে আছে ব্রিজ, এরপরও চলছে যানবাহন। ঝুঁকিপূর্ণ এই চিত্র দেখা যায় ঝালকাঠির বেইলি ব্রিজগুলোতে। বরিশাল খুলনা আঞ্চলিক মহাসড়কের এই ব্রিজটি 7 বছর আগে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছিল সড়ক ও জনপথ বিভাগ। তবে প্রতিদিনের যানবাহনের চাপে নড়বড়ে হয়ে উঠেছে ব্রিজটি। ট্রাক বা বাস উঠলেই দুলতে থাকে ব্রিজটি, স্ল্যাবগুলো বেশ আলগা, ফলে প্রায় ঘটছে দুর্ঘটনা। বিভিন্ন কর্তৃপক্ষ, মেয়র তারা এই জায়গাটা নিয়ে খালি বলতেছে কিন্তু কাজ করে না। দেখা যায় যে আমাদের জন্য এটা অনেক ক্ষতিকর। এমনও হয়েছে যে শুনছে একটা বাচ্চা পড়েও গেছে এই ব্রিজ থেকে। খুবই ঝুঁকিপূর্ণ এবং ওই গাড়ি, বড় গাড়ি উঠলে দোল খায়। এক দিন আসে এই গাড়ির ঝাঁকানি, তারপর হচ্ছে একটার পর একটা এই যে পার্ট বাই পার্ট খুলে পড়ে থাকে। আমাদের অনেক ভয় লাগে যে ব্রিজটা ভেঙে যায় কিনা। অনেকেই, শুধু আমার না, অনেকেই ভয় পায়। ঝালকাঠি সদরের বেসাইন খান, তারপাশা, রাজাপুরের বাগরি ও নৈখাটি সহ জেলার 38টি বেইলি ব্রিজ এখন ঝুঁকিপূর্ণ। সাময়িক মেরামত করে সচল রাখার চেষ্টা করা হলেও খুব বেশি কাজে আসছে না। স্থানীয়দের আশঙ্কা যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। স্টিলের যে পাতগুলা এগুলা ফাঁকা হয়ে গেছে, গাড়ি চাকা ঢুকে পড়ে, যে কোনো মুহূর্তেই একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। এই অবস্থায় যদি এই ঝুঁকিপূর্ণ ব্রিজটি থাকে তাহলে যোগাযোগ অবস্থা খুবই বিচ্ছিন্ন হয়ে যাবে। বিভিন্ন ইউনিয়নে বেলি ব্রিজগুলো খুব ভঙ্গুর অবস্থা এবং খারাপ অবস্থায় আছে। সেতুর তো কোনো অবস্থাই নাই, সেতুর অবস্থা একবারে খারাপ হয়ে গেছে, ঠিক আছে, মানে বলার মতো না। ঝালকাঠি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন, অধিকাংশ ব্রিজের উন্নয়নের জন্য মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। ঝুঁকিপূর্ণ সেতুগুলো আছে, আমরা কিছু
মাইনরের মাধ্যমে এবং কিছু পিএমপি সেতু প্রোগ্রামের মাধ্যমে কর্মসূচি গ্রহণ করেছি। ইতিমধ্যে আমাদের জমাদ্দার বাড়ি সেতুটি কার্যক্রম শেষ পর্যায়ে রয়েছে এবং সামনে আমাদের জমিদার বাড়ি সেতু এবং মানাইঘাটাতে কিছু সেতুর কাজ হবে। ঝুঁকিপূর্ণ এই সেতুগুলো নিয়ে উদ্বেগ বাড়ছে, কিন্তু কবে মিলবে স্থায়ী সমাধান সে প্রশ্নের উত্তর নেই কারো কাছে। আল আমিন তালুকদার, এখন ঝালকাঠি। এবার দেশের বাইরের প্রসঙ্গ। রাশিয়া ইউক্রেন যুদ্ধ 4 বছরে পা রাখতে বাকি মাত্র কয়েক ঘন্টা। ক্ষমতায় গেলে 24 ঘন্টার মধ্যে যুদ্ধ বন্ধের দম্ভ করলেও আলোর পথ দেখাতে পারেনি মার্কিন প্রেসিডেন্ট। বরং যুদ্ধ বন্ধে মস্কোর সঙ্গে ওয়াশিংটন একা আলোচনা করে ইউক্রেন ও ইউরোপের মিত্রদের উদ্বেগ বাড়িয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের বিতর্কিত কর্মকাণ্ডগুলো পুতিনের অসৎ উদ্দেশ্য হাসিলের পথকে সহজ করে তুলছে। তহিদুর রহমান জানাচ্ছেন বাকিটা। I will end that war in one day. It'll take 24 hours. I know Zelensky well. I know Putin well. রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে মাত্র 24 ঘন্টা সময় লাগবে বললেও মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার 1 মাস পেরিয়েছে। যুদ্ধ না থামায় 2022 সালের 24 ফেব্রুয়ারি ইউক্রেনে শুরু করা রুশ অভিযান গড়াচ্ছে 4র্থ বছরে। ইউক্রেন ও ইউরোপকে বাদ দিয়ে সৌদি আরবে মস্কোর সাথে ওয়াশিংটনের আলোচনাও সবাইকে হতবাক করেছে। ট্রাম্প আসলে কোন দিকে দাবার গুটি চালছেন তা বোঝা মুশকিল। এই যখন অবস্থা, তখন ট্রাম্প ইউক্রেনের অর্ধেক খনিজ সম্পদের মালিক হতে মরিয়া হয়ে ওঠার বিষয়টিও উদ্বেগ বাড়িয়েছে ইউরোপীয় মিত্রদের। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, তবে কি ইউক্রেনের খনিজ সম্পদে লুকিয়ে আছে যুদ্ধ বন্ধ হওয়া না হওয়ার আসল রহস্য? ট্রাম্প সেটি হাসিল করতে পারলেই কি 24 ঘন্টার মধ্যে বন্ধ হতে যাচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ? এমন শঙ্কায় ইউক্রেনের নিরাপত্তা গ্যারান্টি এবং ইউরোপের স্বার্থের বিষয়েও যুক্তরাষ্ট্রের গুরুত্ব দেওয়া উচিত বলে মনে করছেন বিশ্লেষকরা। Agreement needs to be very clear on a sustainable sovereignty and freedom of policy choice for Ukraine going forward and credible security guarantees. Now, how those credible security guarantees are measured or enforced. অনেক বিশ্লেষক এও মনে করছেন যে রুশ প্রেসিডেন্ট আসলে যুদ্ধবিরতির আলোচনাকে একটি ফাঁদ হিসেবে ব্যবহার করছেন, যার মাধ্যমে ইউক্রেনের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ বা গুরুত্বপূর্ণ কিছু অংশ নিজ দেশের সঙ্গে সংযুক্ত করার পথে এগুতে চান তিনি। আর আলোচনার টেবিলে ইউরোপকে বাদ দেওয়া সহ ট্রাম্পের নানা বিতর্কিত পদক্ষেপ পুতিনের সেই পথকে সহজ করে তুলছে বলেও মনে করা হচ্ছে। এদিকে যুদ্ধের কারণে পদত্যাগ করা এক রুশ কূটনীতিক ধারণা করছেন, ভবিষ্যতে ট্রাম্পের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় পুতিনের প্রতিনিধিরা খুব শক্ত অবস্থানে থাকবেন। স্বার্থ হাসিলের জন্য রুশ আলোচকরা যুক্তরাষ্ট্রের আলোচকদের তোষামোদও করতে পারেন, আবার পরক্ষণেই হুমকি কিংবা ব্ল্যাকমেলও করতে পারেন তারা। They just deliver what Vladimir Putin thinks and what he wants. All their role is to find more suitable words for this. So sometimes they could think that it's better to appease somehow Americans, to flatter them. Then the next day they would think that maybe now it's a time to threaten them, to blackmail, to be rude, to be very, very, uncompromising. এদিকে সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ইউরোপে জব্দ হওয়া $300 বিলিয়ন রুশ সম্পদ ইউক্রেন পুনর্গঠনের কাজে খরচ করতে রাজি হতে পারে রাশিয়া। রুশ বাহিনীর নিয়ন্ত্রণে থাকা ইউক্রেনের 1/5 এলাকার জন্যও মস্কো এই অর্থ ব্যয়ের শর্ত দিতে পারে বলেও মনে করা হচ্ছে। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। নিজের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ক্ষমতাসীন সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির নেতা ওলাফ শলৎস জার্মানিকে ইউরোপে আরও শক্ত অবস্থানে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন রক্ষণশীল দলের প্রার্থী ফ্রেডরিক মার্জ। বামপন্থীদের ভরসা তরুণ ভোটার, তবে ভোটারদের কাছে গুরুত্ব পাচ্ছে দেশটির অভিবাসন ও অর্থনৈতিক নীতি। আর জানাচ্ছেন তানভীর জনিক। ইউরোপের সবচেয়ে বড় অর্থনীতির দেশ জার্মানিতে বাজেট নীতি ও দুর্বল অর্থনৈতিক নীতি নিয়ে বিরোধের জেরে ভেস্তে যায় জোট সরকার। অর্থমন্ত্রী ক্রিস্টিয়ান লিন্ডারকে বরখাস্ত করেন চ্যান্সেলর ওলাফ শোলস। পরে অনাস্থা ভোটে জোট সরকার পতনের 3.5 মাসের মাথায় অনুষ্ঠিত হচ্ছে নির্বাচন। জার্মানির নির্বাচনের দিকে তাকিয়ে গোটা ইউরোপ। দেশটিতে জনপ্রিয়তার শীর্ষে থাকা দুটি মধ্যপন্থী জোট
ক্ষমতাসীন এসপিডি এবং রক্ষণশীল জোট সম্প্রতি সমর্থন হারিয়েছে ব্যাপক হারে। অন্যদিকে গ্রিনস এবং অতি ডানপন্থী এএফটির মতো ছোট দলগুলোর সমর্থন বেড়েছে বহুগুণ। ভোটারদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে জার্মানির অভিবাসন নীতি। শরণার্থী সংকট মোকাবেলার জন্য সম্ভাব্য উত্তরসূরি বেছে নিতে মরিয়া জার্মানরা। দেশটিতে বেশ কয়েকটি হামলা ও সংঘাতে অভিবাসীদের জড়িত থাকার ঘটনা বিষয়টিকে উস্কে দিয়েছে। Also die AfD, die geht halt sehr krass auf die Wünsche der Leute ein, was so Rechtsradikalismus angeht. Dass man das gar nicht mehr bewältigen kann. Die werden nicht mehr integriert. Es sind einfach zu viele. Man kann sich nicht genug um die Leute kümmern. ভোটের ফলাফলে এবার গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কট্টর জাতীয়তাবাদী দল অল্টারনেটিভ ফর জার্মানি বা এএফটি, যাদের মূল এজেন্ডা অভিবাসন বিরোধী নীতি। দলটির নেতা অ্যালিস উইডেল তরুণ ভোটারদের আকৃষ্ট করতে সোশ্যাল মিডিয়ায় সরব। এছাড়া সংখ্যাগরিষ্ঠতা পেলে জার্মানির নানা নীতিতেও প্রাধান্য দেখা যাবে তাদের। তবে নিজের জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ। তার মতে জার্মানির গণতন্ত্র পুনরুদ্ধারে তরুণরা সোশ্যাল ডেমোক্রেটিক পার্টিকেই ভোট দেবে। Und ich bin ganz sicher, am Ende werden ganz viele sich entscheiden, dass sie ihr Kreuz und ihre Kreuze bei der SPD machen. Für die Wahlkreise die Erststimme und für die SPD insgesamt die Zweitstimme, damit wir stark genug sind und auch damit die Regierung unter meiner Führung fortgesetzt werden kann. এদিকে ইউরোপে জার্মানিকে আরও শক্ত অবস্থানে নেয়ার প্রতিশ্রুতি দিয়েছে রক্ষণশীল দল খ্রিস্টিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন। সমর্থকরা বলছেন তাদের নেতা ফ্রেডরিক মার্জের হাত ধরে ইউরোপীয় ইউনিয়নের নেতৃত্ব দেবে জার্মানি। Merz versteht, was will, was macht und was wird in der Zukunft gemacht. Also das ist nicht einfach populistische. সঙ্গত কারণেই ভোটাররা জার্মান অর্থনীতি নিয়ে গভীরভাবে উদ্বেগের মধ্যে আছে। টানা 2 বছর ধরে দেশটিতে অর্থনৈতিক মন্দা চলছে। 2025 সালে এসেও অর্থনীতির আকার 2019 সালের মতোই রয়ে গেছে। উচ্চ কর ও কম সরকারি ব্যয়ে ধুঁকছে রাজস্ব নীতি। কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না জার্মানির মুদ্রাস্ফীতি। তানভীর জানি, এখন বিশ্ব। শেষ করছে এখন বাণিজ্য। যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। 7 কলেজ নিয়ে চলছে নতুন বিশ্ববিদ্যালয় গঠনের কাজ। ফ্যাকাল্টি নয়, ক্যাম্পাস ভিত্তিক স্কুলিং চালুর চিন্তা। কলেজের একজন প্রিন্সিপাল যিনি সবচেয়ে উপযুক্ত এই 7 কলেজের মধ্যে তাকে বেছে নেব। খুঁড়িয়ে চলছে অর্থ ঋণ আদালত। 3 বিচারকের কাঁধে 70,000 মামলার স্তূপ। আইন পরিবর্তনের তাগিদ। একজন জাজ সাহেবের পক্ষে কিভাবে 15,000 মামলা এটা সামাল দেওয়া সম্ভব? নজরদারির অভাবে মহাসড়কে বেড়েছে ডাকাতি দুর্ঘটনা। যদিও টহল কার্যক্রম দ্বিগুণের দাবি হাইওয়ে পুলিশের। এবং চ্যাম্পিয়ন্স ট্রফির হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত পাকিস্তান। বিজ্ঞাপনী বাজারে ম্যাচের বাড়তি কদর। এই ছিল এখন বাণিজ্যের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।